পরীক্ষার জন্য তোকে তোর বাবা মা থাকতে বলবো পারি, কিন্তু তুই না করে দিবি। তনয়া কপাল কুঁচকায়। কি? কেন না করব? কেন? পরীক্ষা তো ওখান থেকেই দেব। তাহলে? তনয়া আর কিছু বলার আগে তেহরাব সোজা হয়ে দাঁড়ায়। তনয়ার গালে হাত রেখে চোখে চোখ রাখে। আমাকে ছাড়া থাকতে পারবে? তুই পারলেও আমি পারবো না, আর আমি নিজে থেকে নাও করতে পারবো না। তোর আব্বুকে বলেছে তুই যা চাইবি তাই হবে। এখন তুই বল কি চাস? তনয়াকে ভাবুক দেখালো, কিছু সময় ভাবলো, অতঃপর জবাব দিল, না মানে আমার বাড়ি থেকে পরীক্ষাটা দিই, আপনি বরং আমার বাড়ি এসে থাকবেন মাঝে মাঝে। 1 মাসই তো। তেহরাবের হাতের বাঁধন শক্ত হয়, গম্ভীর কণ্ঠে বলে, একটা মাসকে কম মনে হয় তোর কাছে? আমি ওভাবে থাকতে পারবো না। তুই এখান থেকে পরীক্ষা দিবি, তাও যদি তুই চাস তুই ওভারে থাকবি, তবে তোর ইচ্ছা। তবে শুনে রাখ, পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার ছাটও দেখতে পারবি না। তনয়ের মুখটা চুপসে গেল। লোকটা সত্যিই পাগল, এমন করার কোনো মানে আছে? তনয়া, তাক আমার দিকে দেখ, আমি এর এক মুহূর্তে তোকে ছাড়া থাকতে পারবো না। দুদিনে তোকে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছে। তুই কি চাস আমি আমার নির্ঘুম রাত কাটাই, কষ্ট পাই? তো আপনার রেগে থাকার কারণ এটাই? তেহরাব হাসে। যদি বলি হ্যাঁ, তবে কি করবে? তনয়া চোখ নামিয়ে নেয়। ছেলেটার দৃষ্টিতে এমন কিছু তো আছে যা তাকে পাগল করে তোলে। এই শান্ত দৃষ্টি তাকে অশান্ত বানিয়ে ফেলে। তনয়া মাথা নিচু করেই বলে, ঠিক আছে, আমি এখান থেকেই পরীক্ষা দেব। তেহরাব তনয়ার কপালে চুমু খায়। এই না হলে তার বউ? হঠাৎ তেহরাবের নজরে পড়ে তনয়ার গলায় থাকা স্বর্ণে চেন। ভ্রুজোড়া কুঁচকে যায় তার। এটা কে দিয়েছে? তনয়া নিজের গলার দিকে তাকায়, তেহরাবের দিকে তাকিয়ে বলে, হলুদের দিন শিহাব ভাই এসেছিল, বলো ফুপি নাকি পাঠিয়ে দিয়েছে। তেহরাবের চেহারায় ফুটে উঠল বিরক্তি। চেইনটা নিজের হাতে খুলে তনয়ার হাতে দিল। এটা আর পড়বি না, সামনের মাসে আমি কিনে দেব, সেটা পরে থাকবে। তনয়া হাঁ করে তাকিয়ে রইল তেহরাবের দিকে। তা দেখে তেহরাব ধমকালো। মকার মতো দাঁড়িয়ে না থেকে জলদি তৈরি হয় না। তনয়া কিছু না বলে চেনটা আলমারিতে রেখে দেয়। সেখান থেকে একটা নীল রঙের 3 পিস বের করে ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পরে বেরিয়ে আসে তৈরি হয়ে। চুলটা আঁচড়ে তেহরাবের সামনে এসে দাঁড়ায়। চলুন। তেহরাব কাউচে বসে ফোন টিপছিল। তনয়ার কথায় তার দিকে তাকায়। সাজগোজবিহীনও তনয়াকে অপরূপা লাগছে। কিছু একটা ভেবে তেহরাব বিড়বিড়ালো, এই মেয়ে সুস্থ কবে হবে? কি হলো, চলুন। তেহরাবের ধ্যান ভাঙে। ফোনটা পকেটে ভরে উঠে দাঁড়ায়। তোর ফোনটা কোথায়? তনয়া এদিক ওদিক তাকালো, দেখলো আয়দ্রবের ওপরে ফোনটা এনে বলল, এই যে। তেহরাব দেখলো পুরনো মডেলের একটি স্মার্টফোন, গ্লাস ফাটা। তেহরাব ফোনটা নিজের হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো। এটার যে অবস্থা, এক কাজ কর, আমার ফোনটা তুই রাখ, আমি আরেকটা কিনে নেব। চিন্তা করিস না, এটা 4-5 দিন আগেই কিনেছে, আর যদি চাস তাহলে নতুন ফোনই কিনে দেব। তনয়া খপ করে নিজের ফোনটা তেহরাবের কাছ থেকে ছিনিয়ে নেয়। না না, তার কোনো প্রয়োজন নেই, এটাই চলবে আমার। তেহরাব ভ্রু কুচকালো, ফোনটা ছিনিয়ে নিল আবার। বাল চলবে, বেশি কথা বলবি না, এটা নে। তেহরাব পকেট থেকে নিজের ফোনটা তনয়ার হাতে ধরিয়ে দিল। এখন চল, ফেরার পথে ধামরায় যাব। দুজনেই পা বাড়ালো। যেতে প্রশ্ন করলো, ধামরাই কেন? তেহরাব জবাব দিল, বউ কিনতে। তনয়া দাঁড়িয়ে যায়। থতমত খেয়ে গিয়েছে সে। কি বললেন? তেহরাব খপ করে শ্বাস ছেড়ে তনয়ার হাত ধরে নিয়ে যেতে যেতে বলে, বউয়ের জন্য শপিং করতে যাব, তোর কোনো সমস্যা? দুজনেই চলে আসে বাড়ির বাইরে। বাইকটা নিয়ে তনয়ার সামনে আসে। ওঠ জলদি। তনয়া উঠে বসে, হাত রাখে কোমরে। তেহরাব হাসে। মেয়ের দেখে সুবুদ্ধি হয়েছে। নিজের সামনে হরেক রকম খাবার দেখে এমনিতেই খিদে পালিয়ে গিয়েছে তেহরাবের। এসব সে খাবে কি করে? চেহারা সুরত দেখে বোঝা যাচ্ছে তার শ্বশুর বাড়ির মানুষ আস্ত মরিচের গোডাউন। শফিক আর তেহরাব খেতে বসেছে। তেহরাবের গলা দিয়ে এ খাবার নামছে না। এক লোকমা খেয়েই তার অবস্থা যায়। এদিকে তনয়াও নিজের রুমে বসে আছে। শাশুড়িকে কি করে বলবে সে এসব খেতে পাচ্ছে না? তেহরাবকে খেতে না দেখে শফিক নিজের খাওয়া থামিয়ে জিজ্ঞেস করে, খাচ্ছ না কেন তেহরাব? মানে আপনার বউ তো মিষ্টি রান্না করেছে যে টকের কারণে খেতে পারছি না। তেহরাবের কথা শুনে তানিয়া ও শফিক দুজনেই তপ্তা খায়। কি বলল তেহরাব? তানিয়া আর শফিক একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। তানিয়া কিছু না বুঝে জিজ্ঞেস করলো, ঠিক বুঝলাম না, রান্না কি মজা হয়নি বাবা? মজা? সে মজা হয়েছে, এত ঝাল খেলে আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না।
মনে মনে কথাটি বললেও মুখে বলল বিপরীত কথা। মুচকি হেসে বলল, আরে কি যে বলেন, রান্না খুব ভালো হয়েছে। তাহলে খাচ্ছ না কেন? শফিকের কথায় তেহরাব খাবার মুখে দিয়ে বলে। খাচ্ছি তো, এই যে খাচ্ছে। উপায় না পেয়ে কোনো রকম খেয়ে হাত ধুয়ে উঠে পড়ল তেহরাব। চোখ মুখ লাল হয়ে গিয়েছে তার। বাপের জন্মে এমন ঝাল সে খায়নি। কান দিয়ে ধোয়া বের হচ্ছে রীতিমতো। কিছুই তো খেলে না, এত কষ্ট করে রান্না করেছি। তেহরাব কিছু বলে না, নিজেকে পাগল পাগল লাগছে। বিয়ের দিন তো এমন ঝাল দেয়নি রান্নায়, আজ কি বুঝে এত ঝাল রেঁধেছে কে জানে। তেহরাবের এই অবস্থা দেখে দূর থেকে হাসছে তানহা। তার তো সেই মজা লাগছে, শালা তাকে পাত্তা দেয়নি, প্রতিশোধ নিবে না। তাই তো তেহরাবের খাবারে এক্সট্রা করে মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিল। যাক, এখন একটু শান্তি লাগছে। তেহরাবের নাক থেকে পানি পড়ছে। এই মুহূর্তে মিষ্টি কিছু না পেলে সে মরেই যাবে। তানিয়ার দিকে তাকিয়ে বলল, মিষ্টি কিছু পাওয়া যাবে? তানিয়া দ্রুত ছানার সন্দেশ ও পায়েস বের করে তেহরাবের সামনে দেয়। দ্রুত খেয়ে নেয় তেহরাব। আর একটু হলে মরেই যেত। হঠাৎ তেহরাবের নজর পড়ল দরজার দিকে দাঁড়িয়ে থাকা তানহার দিকে। তেহরাবকে দেখে দ্রুত দৌড় লাগালো সে। তেহরাব খপ করে শ্বাস ছাড়ল। তার আর বুঝতে বাকি নেই এসবের মানে। তানহা এসব করেছে। তানহা যে তাকে পছন্দ করে সেটা প্রথম থেকেই বুঝতে পেরেছিল তেহরাব। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে, শালে তুমি কামেও শালে, নামেও শালে, বান্তর পোলাপান। তেহরাব খাবার টেবিল থেকে উঠে দাঁড়ালো। পা বাড়ায় তনয়ার রুমে। তনয়া বই খাতা গোছাচ্ছে। তেহরাব একটা ভ্যান ঠিক করেছে। বই, গাইড, সাপ্লিমেন্ট সব মিলিয়ে অনেক অনেক বই। এসব হাতে করে নেওয়া সম্ভব নয়। এবারই এসেই তনয়ার মা তনয়াকে রেখে দিতে চেয়েছিল, তবে তনয়া সেদিকটা ম্যানেজ করে মানিয়ে নিয়েছে। মেয়ে যদি থাকতে না চায় তাদের আর কি করার, তাই তারাও আর বাধা দেয়নি। তেহরাব ঘরে এসে দেখে তনয়ার বই বাঁধা শেষ। পাশেই তানহা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপেল খাচ্ছে। তেহরাব ভেতরে এসে বিছানায় বসলো। তানহার দিকে তাকিয়ে বলল, তুই তো ভালো খারাপ, শালে কি বানিয়েছে? সত্যি সত্যি শালিগিরি শুরু করেছিস? তেহরাবের কথায় ভরকে যায় তানহা। তেহরাব ভাই কি তবে জেনে গিয়েছে? তনয়া ভ্রু কুঁচকে তেহরাবের দিকে তাকায়। কি হলো, এইভাবে কেন কথা বলছেন? তানহা আবার কি করলো? তেহরাব ঠোঁট নাড়িয়ে বিরক্তিতে কিছু বিড়বিড়ালো। অতঃপর তানহাকে ধমকে উঠল, তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। তোকে দপ্তরের সাথে বিয়ে দেবো শালি। আমাকে ঝাল খাওয়ানো, তাই না? আমার বউয়ের বন্যা হলে কানের নিচে মারতাম। কত বড় সাহস! তানহা শুকনো ঢোক গিলে এভাবে কট খেয়ে গেল। মাথা চুলকে বোকা বোকা হেসে দৌড় লাগালো ঘর থেকে। তনয়া হতবম্ব, কি হলো এখানে? দরজা লাগিয়ে এখানে আস। তেহরাবের কথা মতো তনয়া দরজা লাগিয়ে তেহরাবের সামনে আসে। তেহরাব তনয়ার হাত ধরে তাকে আরো কাছে নিয়ে আসে। একটা চুমু দে। তনয়া চোখ মুখ কুচকায়। কি হলো, দে। তনয়া হাতের মোচড়ামুচড়ি করে বলে, আরে ছাড়ুন, কেউ এসে পড়বে। তেহরাব বিরক্ত হয়। তনয়াকে এক টানে বিছানায় ফেলে বলে, কোন দিক দিয়ে আসবে? দরজা আর জানলা নাকি ঘরের ফুটো দিয়ে? তনয় হ্যাবলা কানতে নেয় তেহরাবের মুখের দিকে তাকায়। তাকায় দরজার দিকে। আসলেই তো দরজা জানালা তো বন্ধ, আসবে কোত্থেকে? তনয় আমতা আমতা করে বলে, না মানে এখন ছাড়ুন, খিদে পেয়েছে আমার, খেতে যাব। হুম হুম। মানে তেহরাব তনয়ার অধৈর্য আঁকড়ে ধরে। তনয়া জমে যায়। এই ছেলেটা চুমু খাওয়ার রোগ আছে নিশ্চয়ই। বলা নেই কওয়া নেই, শুধু চুমু আর চুমু। কিছু সময় পর অথচ ছাড়লো তেহরাব। তনয়া নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে বলল, জান, একটা কথা বলি। তেহরাব ঠোঁট কামড়ে কথাটা বলে। তনয়া মাথা নাড়ল, যার অর্থ বলুন। তেহরাব নিজের ঠোঁট কামড়ে তনয়ার কপাল থেকে আঙ্গুল স্লাইড করতে করতে তনয়ার বুকের মাঝখানে এসে থামে। তোরটা মানে তোর মনটা একটু ছোট্ট, তবে সমস্যা নেই, আমি মানিয়ে নেব। তনয়া ভ্রু কুঁচকাল। তার মন ছোট? কি করেছে সে যে তেহরাব এই কথা বলল? আমার মন ছোট কি করে? আপনি কখনো দেখেছেন আমি কোনো খারাপ কাজ বা ছোট লোকি কাজ করেছি? তেহরাবের হাসি পাচ্ছে। নিজের হাসি আটকে তনয়ার কপালে কপাল ঠেকিয়ে বলে, মন ছোট হতে কাজ ছোট হতে হয় না, দেখলে বোঝা যায়। তনয়া আবারও কপাল কুঁচকাল। রাগ হচ্ছে তার। আপনি দেখলেন কি করে আমার মন ছোট? সরুন তো। তেহরাব নিজের আঙ্গুল গোল গোল ঘোরাতে ঘোরাতে হাসকি স্বরে বলে, দেখেছি তো, এই যে দেখছি। তুই দেখিস না? তাহলে দেখাই। তনয়া টনক নড়ে। তেহরাবের কথার মানে সে এত সময় বুঝতে পারল। শ্বাস আটকে আসছে তার। এই লোকটা তো মারাত্মক নির্লজ্জ।
চোখ বড় বড় করে তেহরাবের দিকে তাকায়। তেহরাবের আঙ্গুলটা শক্ত করে ধরে ফেলে, চিৎকার করে বলে, ছি, আপনি এতটা খারাপ, অশুভ, নির্লজ্জ, বেহায়া লোক একটা। তেহরাব শব্দ করে হেসে ওঠে। তনয়া ঠোঁটে চুমু খেয়ে বলে, বউয়ের সামনে নির্লজ্জ না হলে কার সামনে হব? আমি কিন্তু একদম লয়াল পারসন। বউয়ের মন ব্যতীত কারো মনের দিকেই তাকাই না। তনয়া তেহরাবের মুখে হাত রাখে, ঠোঁট উল্টে বলে। চুপ করুন। তেহরাব নিজের মুখ থেকে তনয়ার হাত সরিয়ে নিজেও ঠোঁট উল্টায়। থাক যান, কষ্ট পাস না। মন ছোট হোক বা বড়, তার মালিক তো আমি। আমি মানিয়ে নেব, বললাম তো। তনয়া আর নিতে পারল না তেহরাবের লাগামহীন কথা। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে তার। তেহরাবকে শক্ত হাতে ধাক্কা মেরে সরিয়ে দিল। বিছানা থেকে নেমে দরজা খুলে বেরিয়ে গেল। তেহরাব তো হাসতে হাসতে বিছানায় লুটোপুটি খাচ্ছে। কোলবালিশ জড়িয়ে ধরে ঠোঁট উল্টে আফসোসের স্বরে বলে, বউ তো বুঝলো না। তুই আয়, বুকে আয়। তেহরাব বালিশটাকে জড়িয়ে ধরল। হুট করে একটা লাথি মেরে বালিশটা বিছানা থেকে ফেলে দিল। উঠে বসলো নিজেও। সিরিয়াস ভঙ্গিতে নিচে পড়ে থাকা বালিশটির দিকে তাকালো। তোর সাহস তো কম না? একটা বালিশ হয়ে তুই আমার বউর জায়গা নিতে চাইছিস? তেহরাবের বুক শুধু তার তনয়ার। তুই কোন ক্ষেতের মূলা? অসভ্য বালিশ, কোনো মান সম্মান নেই। টুকটাক কেনাকাটা করে বাড়ি ফিরেছে তেহরাব, তনয়া। তেহরাবের জোরাজুরিতে এসব কেনা। বাড়িতে কাউকে না দেখে কিছুটা আশ্চর্য হলো তেহরাব। বোয়াকে জিজ্ঞেস করলো, মা কোথায়? আপাতত আপনার বড় ফুফুরে দেখতে গেছে, তিনি নাকি অসুস্থ। তেহরাব ভ্রু কুচকালো। তাকে একবার বলেও গেল না। ফোনটা বের করলো তেহরাব। মায়ের নাম্বার থেকে 7টা কল। ফোনটা সাইলেন্ট ছিল। আচ্ছা খালা, রাত হয়েছে, আপনি বাড়ি যান। তেহরাবের কথায় মাথা নেড়ে বোয়া চলে যায়। তেহরাব দরজার ভেতর থেকে লাগিয়ে নিজের ঘরে আসে। তনয়া সবে ওয়াশরুম থেকে বের হলো। তেহরাব সেদিকে পা বাড়ালো। যেতে যেতে বলল, বউ নিয়ে বস, আসছি আমি। তনয়া মাথা নেড়ে গণিত বইটা নিয়ে বসলো। তেহরাব কিছু সময় পর ফ্রেশ হয়ে হালকা পোশাকে বেরিয়ে আসলো। তনয়া টি টেবিলে বই রেখে পড়ছে। তেহরাব নিজের মাথায় হাত দিয়ে বিড়বিড় করে, পাগল মেয়ে। মুখে বলে, বইগুলো এ ঘরে কে আনছে? আমি না বললাম স্টাডি রুমে রাখতে? যাই হোক, চল আমার সাথে। তনয়া লেখা বাদ দিয়ে তেহরাবের দিকে তাকায়। কোথায় যাব? তেহরাব দরজা পর্যন্ত চলে গিয়েছিল। তনয়ার কথায় থেমে তার দিকে তাকায়। বাসর করতে চল। তনয়া চোখ মুখ কুচকায়। আপনার মাথায় কি এসবই ঘুরে? তেহরাব ক্রুর হাসে। হাত দিয়ে ঘাড় ডলতে ডলতে বলে, বিয়ে করেছে, এখনো বাসর করতে পারলাম না, তো মাথায় আর কি ঘুরবে? তনয়া মুখ ফিরিয়ে নেয়। তেহরাব এবার শক্ত গলায় বলে, এবার আসো জলদি। তনয়া বই নিয়ে উঠে দাঁড়ায়। যেতে লাগলো নিয়ে পিছু পিছু। স্টাডি রুমে এসে বসলে দুজনে পাশাপাশি। রুমের এক পাশে আরেকটি টেবিল, যেখানে কম্পিউটার সহ বিভিন্ন জিনিস, যা নিয়ে তনয়ার ধারণা নেই। হঠাৎ চোখ গেল দেওয়ালে ঝুলিয়ে রাখা গিটারের দিকে। চোখ ঝলমলে হয়ে ওঠে। আগ্রহী সুরে বলে, আপনি গান জানেন? তেহরা বইয়ের পৃষ্ঠা উল্টা ছিল। তনয়া চট করে বলা প্রশ্নে কপাল কুঁচকে বলে, আমাকে দেখে তোর গাঁজা কোন মনে হয়? তনয়া হতবাক হয়ে তেহরাবের দিকে তাকায়। সে প্রশ্ন করলো কি আর তেহরাব জবাব দিল কি? তনয়া আশ্চর্য ভঙ্গিতে বলে, আমি কখন বললাম আপনি গাঁজাখোর? তেহরাবের কপালের ভাঁজ গাঢ় হয়। কিছু সময় আগেই তো বললি। কই বললাম? ওই তো বললি আপনি গাঁজা নেন। আমি কোন দিক দিয়ে গাঁজা নিলাম? তনয়া নিজের কপালে নিজেই চাপড় মারে। হায় রাব্বা! আমি গাঞ্জার কথা বলিনি, বলেছি গান জানেন কিনা। তেহরাব এবার রেগে গেল। আবার এক প্রশ্ন। হ্যাঁ, গাঁজা নেই, তুই নিবি? তনয়া গাল ফোলায়। এই ছেলেটা তো আরো পাগল। হাত দিয়ে গিটারের দিকে নির্দেশ করে বলে, গান 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 গাইতে জানেন কিনা সেটাই জিজ্ঞেস করেছি। তেহরাব হতবম্ব হয়ে গিটারের দিকে তাকায়। বেগ মিস্টেক হয়ে গেছে। তনয়ার হাত ধরে সামনে ঘুরিয়ে বই ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, তোর প্রশ্ন করার ধরনে ভুল ছিল। এবার অঙ্ক কর। একটা অঙ্ক যদি ভুল হয় তবে হাত দুটো আস্ত রাখবো না। এই যে স্কেল। তেহরাবের গম্ভীর রাগী কণ্ঠ, একদম স্যার স্যার ভাব। তনয়া ঠোঁট টিপে হেসে অঙ্ক করতে বসে। কালকে থেকেই পরীক্ষা। বাংলার সব কভার করা আছে। সেটা নিয়ে তেমন সমস্যা হবে না। তনয়া অঙ্ক করছে। মাঝে মাঝে যেখানে সমস্যা হচ্ছে সেটা তেহরাব দক্ষতার সহিত বুঝিয়ে দিচ্ছে। তনয়াও ভালো মতো বুঝতে পারছে। এভাবে কেটে গেল 2 ঘন্টা।
এবার বাংলাটা রিভিশন দে, একদম চাপ নিবি না। যত চাপ নিবি তত পরীক্ষা খারাপ হবে। আর তোর প্রিপারেশন ভালো, পরীক্ষা ভালোই হবে। শুধু চিন্তা করবি না, প্যানিক করবি না, বুঝলি? তনয়া মাথা নাড়ে। 1 ঘন্টা বাংলা পড়ে। তেহরাবের কথা অনুযায়ী এক বসায় এত সময় পড়তে হয় না। ব্রেনে চাপ পড়ে। পরীক্ষার আগে শুধু মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। রাত এখন 10টা। খেতে পেয়েছে, চল নিচে খেতে দে। তনয়া বই রেখে উঠে দাঁড়ায়, পা বাড়ালো নিচে। তেহরাব এসে ডাইনিং টেবিলে বসলো। খাবার বুয়া রান্না করে রেখে গিয়েছে। তনয়া শুধু গরম করে টেবিলে রাখে। দুজনেই খেতে বসেছে। তবে তনয়া খাচ্ছে কম, আঙুল ঘোরাচ্ছে বেশি। তার যে খেতে ইচ্ছে করছে না। তেহরাব লক্ষ্য করলো বিষয়টা। খাচ্ছিস না কেন? তনয়া তেহরাবের দিকে তাকালো, ছোট উল্টে বলল, ভালো লাগছে না। তেহরাব কিছু না বলে তনয়ার প্লেটের খাবারটা নিজের প্লেটে নিয়ে নিল। ভাত তুলে তনয়ার মুখের সামনে ধরলো। চোখের ইশারায় হাঁ করতে বলল। তনয়ার ভালো লাগলো। এই ছোট ছোট কেয়ারগুলোই যে তার মন কেড়ে নিচ্ছে। ভাবনার তালে কখন যে খাবার শেষ করেছে খেয়াল নেই তনয়ার। তেহরাব হাত ধুয়ে তনয়ার দিকে তাকালো। পানি খা, খাওয়া দাওয়ার তো কোনো ছেড়েছাড় নেই। শরীরের অবস্থা দেখেছিস? তনয়া তেহরাবের কথা মতো পানি খেলো। তেহরাব প্লেট নিয়ে কিচেনে চলে গেল। সেগুলো ধুয়ে তনয়ের সামনে এসে দাঁড়ালো। এবার ঘুমোতে চল, ভালো ঘুম না হলে পরীক্ষার লাড্ডু পাবি। আমি কিন্তু কোনো লাড্ডু পাওয়া মেয়েকে বিয়ে করব না। তনয়া হো হো করে হেসে ওঠে। বিয়ে তো হয়েই গিয়েছে, আবার কি বিয়ে করবেন? তেহরাব চট করে তনয়াকে কোলে তুলে নেয়। কথা কম, ঘুমাবি, চল। তেহরাব তনয়কে নিয়ে নিজের ঘরে চলে আসে। লাইট বন্ধ করে শুয়ে পড়ে বিছানায়। পরীক্ষা দিতে বের হবে তনয়া। যাওয়ার আগে সবাইকে কল করে দোয়া চেয়ে নিল। ইরার সাথে কথা বলছে এখন। বাইরে থেকে তেহরাবের ডাক শুনে কথা বলে কল কেটে দৌড়ে আসলো বাড়ির বাইরে। তাড়াতাড়ি বস, সেটা তো খুঁজতে হবে। তনয়া এক নজর তেহরাবের দিকে তাকালো। সাদা শার্ট, হাতা ফোল্ড করা, কালো জিন্স, চোখে সানগ্লাস, ভ্রু কুচকালো তনয়া। তেহরাব কি তাকে দিতে যাচ্ছে নাকি মেয়ে পটাতে? ঠিক মেলাতে পারছে না বিষয়টা। যাবি নাকি এখানেই থাকবি? তনয়ের ধ্যান ভাঙে। এসে বসে তেহরাবের পেছনে। বাইক স্টার্ট দেয় তেহরাব। মিনিট 30-এর মাঝেই পৌঁছে যায় কেন্দ্রে। নিয়ম অনুযায়ী কোনো অভিভাবককে ভেতরে প্রবেশ করতে দিবে না। তনয়াকে একাই যেতে হবে। গেটের সামনে দাঁড়িয়ে তেহরাব তনয়া দুগালে হাত রাখে। একদম প্যানিক করবি না, মাথা ঠান্ডা রাখবি। যতটুকু পারবি ততটুকুই দিবি। এবারও বলছে, প্যানিক করবি না। এটা তোর প্রথম পরীক্ষা, সময় কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেই পারবি না। তনয় স্মিত হেসে মাথা নাড়ে। তেহরাব ছোট করে চুমু খায় তনয়ের কপালে। বেস্ট অফ লাক মাই জান, ভালো মতো পরীক্ষা দে, আমি নিতে আসবো। তনয়া মুচকি হেসে প্রস্থান করে। তনয়াকে গেট দিয়ে যত দূর দেখা গেল তত দূর তাকিয়ে রইল তেহরাব। এমন সময় ফোনের রিং বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখলো ফাহিমের কল। রিসিভ করলো তেহরাব। হ্যালো, বল। শালা দ্রুত ক্লাবে আস, সর্বনাশ হয়ে গিয়েছে। তেহরাব কপাল কুচকালো। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নান্নু হত্যা মামলার মূল আসামি মিজু আমাদের ক্লাবে আসছিল, তোর খোঁজ করে গেল। ভাই, গতবারও 4-5টা খুন করেছে বুড়ায়, তোকে কেন খুঁজতেছে? তেহরাব শব্দ করে হেসে ওঠে। ফাহিম অবাক হয়। তেহরাবের হাসির কারণটা তার জানা নেই। কি হলো, হাসছিস কেন? রিল্যাক্স, এত ভাবতে হবে না। ওসব নিয়ে তোদের ভাবতে হবে না। আজ বিকেলে ঈদের বাচ্চাগুলো তোরাই দিয়ে দিস, আমি যেতে পারবো না। ভাই, তুই হলি মেইন পার্সন, আমাদের সমিতির সব দায়িত্ব তোর, তোকে ছাড়া কি করে? তেহরাব এদিক ওদিক তাকিয়ে বাইকে উঠে বসে। আমার বউয়ের পরীক্ষা, আমি যেতে পারবো না। আর সমস্যা কি, সব তো প্যাকেট করাই। বিকেলে স্কুল মাঠে নিম্ন বর্গের মানুষেরা আসবে, তোরও শুধু তুলে দিবে। এখানে আমার কি দরকার? আমরা কি শুটিং করব? ফাহিম দীর্ঘশ্বাস ফেলল। বুঝেছি ভাই, রাখছি। কল কেটে দিল ফাহিম। তারপর পকেটে ফোন গুজে বাঁকা হাসলো। বিড়বিড় করে বলল, মেজু দাদা, অবশেষে খবরটা আপনার কাছে পৌঁছালো। ভালো, বেশ ভালো। তেহরা বাইক স্টার্ট দিল। এখন সে যাবে ফুপুর বাড়ি। অসুস্থ মানুষ, দেখে আসা যাক। এর সুযোগে মিজু দাদার সাথেও সাক্ষাৎ হয়ে যাবে ক্ষণ। তেহরাব আবারও হাসলো। এই হাসিতে মিশে আছে রহস্য। তবে কি সেই রহস্য? তেহরাবকে এ বাড়িতে দেখে সবাই প্রচন্ড অবাক।
আজকে 5 থেকে 6 বছর পর এই গ্রামে এসেছে সে। সবার অবাকতা মিশ্রিত দৃষ্টি উপেক্ষা করে তেহরা ভেতরে প্রবেশ করলো ফুপুর রুমে। তিনি বিছানায় পড়ে আছেন, কথা বলতে পারেন না। তেহরাবকে দেখে ইউসুফও খানিকটা অবাক হলো। তেহরাব গিয়ে ইউসুফের পেছনে দাঁড়ালো। এখন কি অবস্থা? ইউসুফ মাথা দোলালো। কেমন আর হবে, আগের মতোই। তেহরাব না? তেহরাব পেছনে তাকায়। ফুফাতো ভাইকে দেখে জড়িয়ে ধরে দুজনে। ছোটবেলায় খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল তাদের মাঝে। কি অবস্থা তোর? আবির মুচকি হাসে। এই তো চলছে, তোর বিয়েতে তো যেতেই পারলাম না। তেহরাব আবিরকে নিয়ে বাড়ির বাইরে আসতে আসতে বলে, সমস্যা নেই, এমনি একদিন চলে যাস। তুই তো বিয়ে করেছিস। আবির হাসে। হ্যাঁ রে, তাও কি আজকাল? 4 বছর হয়ে আছে, ভাগিয়ে নিয়ে আসছিলাম, এখন এক ছেলের বাপ। তেহরাব হাসে। তুই তো ভুলেই গিয়েছিস আমাকে। আগে প্রতি মাসে একবার করে আসতি, হঠাৎ কি হলো যে 5-6 বছর কোনো খবর নেই? তেহরাব আবিরের পিঠে হাত রেখে বলে, তেমন কিছু না। যাই হোক, তোর ছেলে কোথায়? আবির এদিক ওদিক নজর বোলায়। ছেলেকে কি আর বাসায় রাখতে পারি? দেখ গে, খেতে গিয়ে কাদা মাখামাখি করছে। তেহরাব হাসল। হঠাৎ ক্ষেতের কথা মনে পড়তেই চোখে মুখে এসে ভর করলো অন্ধকার, গম্ভীর ভাব। যাক গে, বিয়ে যখন করেছিস এবার জলদি বাচ্চা কাচ্চা নিয়ে ফেল, বুঝলি? তেহরাব আবিরের দিকে তাকালো, স্বাভাবিকভাবে বলল, বাচ্চা কাচ্চার শখ নেই, এমনি ঠিক আছে। আবির ভ্রুজোটা কুচকালো। এটা কেমন কথা? একটা বাচ্চার জন্য মানুষ আহাজারি করে, আর তুই কি না বলছিস বাচ্চার শখ নেই? এখনো বাচ্চাই রয়ে গেছিস। তেহরাব তীক্ষ্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকায়, চোখ জোড়া বন্ধ করে কথা ঘুরিয়ে বলে, বড় বা কই আসেনি? আর বলিস না, আপার শ্বশুরের অবস্থাও খারাপ, এনামে ভর্তি, সে কি করে আসবে? এমন সময় একটি 7-8 বছরের ছেলে সামনে এসে দাঁড়ালো তাদের। এই সাদা শার্টওয়ালারে দাদাই যাইতে কইছে। বলে ছেলেটা আবারও দৌড়ে চলে গেল। আবির তেহরাবকে বলল, এটা রহিম কাকার ছেলে, মিজু দাদা বোধহয় যেতে বলেছে। তাদের জন্যই খারাপই লাগছে, বড় ছেলে এক পা হারিয়ে বসে আছে, আর মাহিমের তো এখনো খোঁজ মেলেনি। কে জানে বেঁচে আছে নাকি। যা, তুই দেখা করে আয়। সবই কর্মফল। বিড়বিড় করে কথাটি বলে তেহরাব মাথা নাড়ায়। অনেকদিন দেখা হয় না। যা তুই, আমি দেখি আমার বান্দর ছেলে কোথায়, ধরে নিয়ে আসি। আবির পা বাড়ালো ক্ষেতের দিকে, আর তেহরাব মিজু সাহেবের বাড়ির দিকে। সম্পর্কে আবিরের দাদার ছোট ভাই হয় মিজু। তবে ছোটবেলায় এ বাড়ি আসলে সবসময় মাহিম, আবির আর তেহরাব একসাথেই থাকতো। বাড়ির সামনে এসে তেহরাব ক্রুর হেসে বলে, কত ধন দৌলত, কত জায়গার সম্পত্তি, এসব কি আপনার বাপের বোঝা হালকা করতে পারবে? নাকি কবরে নিয়ে যাবেন মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই টাকা করি? সোফায় গায়ে এলিয়ে বসে আছে তেহরাব। দেখছে গোটা বসার রুমটা দামি দামি জিনিসপত্রে সাজানো। তুমি তনয়াকে বিয়ে করেছো? মিজুর কথায় তেহরাব সোজা হয়ে বসে, মুখে হাসি টেনে বলে, হ্যাঁ। মিজুকে কিছুটা গম্ভীর ও চিন্তিত দেখালো। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, সব জেনে শুনে ওই মেয়েকে বিয়ে করার মানে কি? তেহরাব হাই তুলল, ঘাড়ে হাত রেখে এদিক ওদিক মাথা নাড়ল। সব জেনে তো করেছে, আমি জানি বলেই করেছে। মানে? তেহরাব আবারও হাসল। মায়া দয়া হলো তাই করে ফেললাম, বেচারাটার কি দোষ বলুন? মিজু আর কিছু বলল না। এসব বলা মানে পুরনো কাসন্দি টানা। মিজু চায়ের কাপটা হাতে নিল, তেহরাবকেও নিতে বলল। তেহরাব নেয় না। আপনিই খান। তা আপনার ছেলের খবর কি? মিজু দীর্ঘশ্বাস ফেলল। বছর 2 হলো কথা বলতে পারে না, হাঁটতে পারে না। বড় নাতিটাও তো এক পা হারিয়ে এখন বিছানায়। তেহরাব নিজেও দুঃখবোধ করল। সবই কর্মফল। মিজু ভ্রু কুচকালো। কিছু বললে? তেহরাব হেসে দুদিকে মাথা নাড়ে। তা মাহিমের কি খবর? তেহরাবের প্রশ্নে মিজু ভাবলের জবাব দিল, ওর খবর জানি না, কোন মেয়ে নিয়ে পালিয়েছে আজও খবর নাই। কি দিন আসলো? তেহরাব আফসোসের স্বরে কথাটা বলল। ভেতরে ভেতরে তার পৈশাচিক আনন্দ হচ্ছে, হাসি পাচ্ছে। আচ্ছা দাদা, দোয়া করবেন, আসছে। মিজু মাথা নাড়ল। তেহরাব পা বাড়ালো বাইরে যাওয়ার জন্য। যেতে যেতে বিড়বিড়ালো, আপনার সব থেকে এখন কিছু নেই, এটা আপনার সব থেকে বড় শাস্তি, এটাই কর্মফল।
তনয়ার কেন্দ্রের গেটের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তেহরাব। কিছু সময়ের মাঝে বেরিয়ে আসে তনয়া। হাস্যজ্জ্বল মুখ দেখে বুঝে ফেলে তনয়ার পরীক্ষা ভালো হয়েছে। হবেই বা না কেন, এই মেয়ে পড়াশোনায় খুব ভালো। তনয়া তেহরাবের দিকে এগিয়ে আসে। তেহরাব হাসি মুখে বলে, দ্যাটস মাই গার্ল। তনয়া মাথা নাড়ে। এমন সময় প্রীতি এসে উপস্থিত হয় তাদের সামনে। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। পরীক্ষা কেমন দিলে শালিকা? প্রীতির চোখ মুখ কুচকে বিরক্তি নিয়ে বলে, পাশ করব এই বেশি। তেহরাব তনয়ের দিকে তাকায়। বাইকট। আপনি এখনো ওকে তুই করেই ডাকেন? প্রীতির প্রশ্নেই তেহরাব সেদিকে তাকায়। তুই করে ডাকার পথটা তো তনয় করে দিয়েছিল। বলি তেহরাব তনয়ের দিকে তাকায়। তনয়া মাথা নিচু করে ফেলে। মনে পড়ে যায় বছর 2 আগের কথা। তখন তুমি তুমি করেই বলতো তেহরাব। তনয়া বিজ্ঞান মেলায় গিয়েছিল, সেখানে তেহরাবও এসেছিল। তার কাছে প্রজেক্টের বর্ণনা চেয়েছিল, কিন্তু তনয়া ভয়ে তার সামনে কিছু বলতে না পারায় তনয়ের এক সহপাঠী তনয়ের হাত ধরে সরিয়ে দেয়। তৎক্ষণাৎ মাথা গরম হয়ে গিয়েছিল। ছেলেটাকে সরি বলতে বলেছিল, কিন্তু তনয়া সেদিন বলেছিল, ছেড়ে দিন ওকে, সরি বলতে হবে না। এই তো এটুকুই। তেহরাবও রেগে গিয়েছিল। সরি বলতে হবে না মানে কি? হাত ধরবে কেন তোমার? তনয়া তখন নিজেই ওই ছেলের হাত ধরে সরিয়ে আনে। সে কোনো ঝামেলা চাইছিল না। ব্যাস, তেহরাবকে আর পায় কে? তুই ওর হাত ধরলি কেন? এত বড় হয়ে গেছিস, থাকিস তুই। সেদিন ফাহিম ও তার বন্ধুরা জোর করে সেখান থেকে নিয়ে গিয়েছিল। তবে তেহরাবে তুই বলাটা আর চায়নি। তার কাছে তুই ডাকটা আরো বেশি মিষ্টি লাগে, ভালো লাগে, আপন আপন লাগে। আনমনে হেসে উঠে তনয়া। তাড়াতাড়ি কর, খিদে পেয়েছে আমার। তনয়া ধ্যান ভাঙে, উঠে পড়ে বাইকে। প্রীতিকে বিদায় জানায়। তেহরাব বাইক স্টার্ট দেয়। শক্ত করে ধর। ধরেছি তো। তেহরাব লুকিং গ্লাসে তনয়ার মুখের দিকে তাকায়, বাঁকা হেসে বলে, কিছুতে ফিল করতে পারছি না, আরো শক্ত করে ধর। তনয়া কথা মতো আরো মিশে যায়। সাথে সাথে বাইকের স্পিড বাড়িয়ে দেয় তেহরাব। তনয়া তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। আরে আস্তে চালান। তেহরাব শুনে না, সে বাইকের স্পিড বাড়িয়েই চলেছে। হঠাৎ অন্য পথে যেতে দেখে তনয়া ভ্রু কুঁচকায়। এদিকে কোথায় যাচ্ছেন? নবীনগর। রেস্তোরাঁ থেকে খেয়ে তারপর বাড়ি যাব, খিদে পেয়েছে প্রচুর। অতঃপর তেহরাব নবীনগর এসে থামে। শিল্প কুটিরে একটু ঘোরাঘুরি করে খেতে যায়। খাওয়া দাওয়া শেষ করে দুজনে চলে আসে সেনা শপিং মলে। তনয়কে ড্রেস চেঞ্জ করে আসতে বলে। ট্রায়াল রুম থেকে তেহরাবের কথা মতো ড্রেস চেঞ্জ করে বাইরে আসে। হলুদ রঙের একটি টপস, ব্লু জিন্স ও ব্লু হিজাব মাথায় দেওয়া, চুলগুলো আগের মতোই বিনুনি করা। তেহরাব হাসল। এই মেয়ে এত সুন্দর কেন? আপনি যে কি করতে চাইছেন? তেহরাব তনয়ের হাত ধরে নিজের সামনে নিয়ে আসে। অনেক কিছু, আপাতত স্মৃতিশোধ করবো। চলুন ম্যাডাম। তনয় হাসে। তেহরাব বিল দিয়ে বেরিয়ে পড়ে ঘোরার উদ্দেশ্যে। গোটা বিকেল অনেক আনন্দে কাটে তাদের। তেহরাব তাকে অনেক ছবি তুলে দিয়েছে। জীবনে এই প্রথম সে বোধহয় এত ছবি তুলেছে। এর আগে তো ঘোরাঘুরিও করেনি। আনন্দ মজা শেষ করে দুজনেই বাড়ি ফিরে সন্ধ্যের দিকে। বাড়িতে এসে দেখে তাসলিমা এসে পড়েছে। ইউসুফ বাড়িতে নেই। এই ভর সন্ধ্যাবেলা দুজনকে বাড়িতে ঢুকতে দেখে রাগী দৃষ্টিতে তাসলিমা তাদের দিকে তাকায়। সারাদিন টই টই করে এখন বাড়ি ফেরা, মেয়েটার পরীক্ষা, আর তুই ওকে নিয়ে টোটো করছিস? তেহরাব ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাসলিমাকে জড়িয়ে ধরে বলে, কেন গো বৌমা, হিংসা হয়? তাসলিমা কপাল কুঁচকায়। হিংসা কেন করবো? আজব কথাবার্তা তো। হতেও পারে, আমার ছেলে তো আমার মতো এত রোমান্টিক না, তাই বলে শ্বশুর শাশুড়ির উপর হিংসা করা ঠিক না। তাসলিমা নিজেকে ছাড়িয়ে অগ্নি দৃষ্টিতে তাকায় তেহরাবের দিকে। এই ছেলে বড় হবে কবে? সোফা থেকে কুশন ছুঁড়ে মারে তেহরাবকে। তেহরাব ধরে ফেলে। ছি বৌমা, তুমি তোমার শ্বশুরকে মারছো? এখনকার যুগের মেয়েরা কি আর বলবো। তেহরাব। তাসলিমা ধমক দেয়। সাথে সাথে তনয়া হেসে ওঠে। আর তুইও বা গেলি কেন? যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বাস, আমি খাবার নিয়ে আসছি। তনয়ার হাসি বন্ধ হয়ে যায়। মাথা নেড়ে উপরে চলে যায়। তেহরাব মেকি হাসে। খাবার পাঠাতে হবে না, কে এসছে। তাসলিমা টিভির সামনে বসে পড়ল। তুইও যা ফ্রেশ হয়ে নে। তেহরাবও চলে যায়। আজ তনয়ের শেষ পরীক্ষা। দেখতে দেখতে আজ তাদের বিয়েরও 1 মাস। এই একটা মাস তেহরাব যেভাবে তাকে সঙ্গ দিয়েছে, পড়াশোনা নিয়ে সাহায্য করেছে, অ্যাডভাইস দিয়েছে, তা নিয়ে তনয়া কৃতজ্ঞ।
তেহরাব না থাকলে হয়তো তার পরীক্ষা এতটা ভালো হতো না। এই 1 মাসে তেহরাব শুধু পড়াশোনা নিয়ে প্যারা দিয়েছে তনয়াকে, তবে মাঝে মাঝে একটু দুষ্টুমি। তবে তেহরাব সেদিনের পর থেকে তনয়াকে আর কাছে পেতে চায়নি, কারণ সে চায়নি তনয়ার পরীক্ষা খারাপ হোক। হল থেকে বের হয় তনয়া। আজকে তার মা বাবা আসবে তাকে নিতে। এই 1 মাস এ বাড়িতে অবশ্য মাঝে মাঝে মা বাবা দেখতে এসেছিল, আর তানহা সে তো ভয়ে কখনো আসেইনি। ম্যাডাম, ভাবনা শেষ হলে একটু আমার দিকে তাকান। তনয়া চমকায়, এদিক ওদিক তাকিয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করে। অতঃপর নজরে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা তেহরাবের দিকে। তনয়া সেদিকে পা বাড়ায়। পরীক্ষা কেমন হলো? তনয়া মুচকি হাসে। ভালো। তনয়া এদিক ওদিক তাকায়, তেহরাবের বাইকটা কোথায় সেটা তো দেখতে পাচ্ছে না। কাকে খুঁজছিস? বাইক। তেহরাব স্মিত হাসে। আজ অটোতে যাব, চল। দুজনেই উঠে বসে অটোতে। গাড়ি চলতে থাকে। তনয়া? তনয়া তেহরাবের মুখের দিকে তাকায়। বলুন। তেহরাব তনয়ার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে। তনয়া, ওপারে না গেলে হয় না? তনয়া কিছু সময় তেহরাবের মুখের দিকে তাকিয়ে থাকে। তেহরাবের কাঁধে মাথা রেখে বলে, আপনার কথা মতোই 1 মাস তো আপনার বাড়িতেই রইলাম, এখন একটু যাই, আপনিও চলুন আমার সাথে। তেহরাব জড়িয়ে ধরল তনয়াকে। আমি গেলে তো 2 দিনের বেশি থাকতে পারবি না। তনয়া তেহরাবের মুখের দিকে তাকায় পুনরায়। আচ্ছা। আচ্ছা কি? 2 দিনই থাকবো, তবুও চলুন। পাক্কা? তনয়া স্মিত হেসে চোখ বন্ধ করে নেয়। পাক্কা। তেহরাবও হাসে। কি আছে এই মেয়ের মাঝে? 1 মুহূর্ত না দেখলে ছটফট করে অন্তর। গত 1 মাসে তারও কাজের দিকে মনোযোগ বেড়েছে। রোজই মিলে যায় সে। সাথে এখন হাই স্কুলটার দায়িত্ব নেবে ভাবছে। ইতিমধ্যে বাড়ি এসে পৌঁছেছে তারা। বাড়িতে আজ উৎসব লেগে আছে। ইরা শ্বশুর বাড়ির লোকেরা এসেছে। এদিকে অনেকদিন পর তানহাকে দেখে তনয়া আহ্লাদি হয়ে পড়েছে। 2 বোন মিলে গল্প জুড়েছে, আর বেচারা তেহরাব শুধু দেখছে। তনয়া, ঘরে আয়। গম্ভীর কণ্ঠে তনয়াকে কথাটি বলে তেহরাব উঠে ঘরে চলে যায়। তনয়া কিছুটা অস্বস্তিতে পড়ে গেছে। তাসলিমা ইশারা করলে তনয়াও নিজের রুমে চলে আসে। তেহরাব বিছানায় বসে আছে। তনয়া দরজার কাছে এসে বলে, ডাকছিলেন কেন? দরজা বন্ধ করে এখানে আয়। তনয়া ভ্রু কুঁচকায়। বাড়ি ভর্তি মানুষ, দরজা আটকালে তারা কি ভাববে? তেহরাব গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি বললাম? তনয়া দরজা বন্ধ করে তেহরাবের সামনে এসে দাঁড়ালো। তেহরাব তনয়াকে নিজের কোলে বসিয়ে গলায় মুখ ডোবালো। তনয়া চোখ বন্ধ করে নিল। আর কি করছেন? বাড়িতে কত মানুষ। তো আমি কি করব? চুপ করে বস। তেহরাব আবারও তনয়ার গলায় মুখ ডোবালো। ছোট ছোট ঝুমু খেলো কয়েকটা। তেহরাবের হাত বিচরণ করছে তনয়ার কোমরে। তনয়া বারবার কেঁপে উঠছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। শুনুন না, আমি নিচে যাব। তেহরাব তৎক্ষণাৎ তনয়াকে নিজের দিকে ঘোরালো। তনয়ার 2 গালে হাত রেখে বলল, নিচেই তো যাবে, উপরে তো আর থাকতে পারবি না, নিব্বি। তনয়া ভ্রু কুঁচকালো। আপনি আমাকে নিব্বি কেন বলছেন? তেহরাব ছোট্ট করে তনয়ার ঠোঁটে চুমু খায়। তুই তো নিব্বি, তাই তোকে নিব্বি বলছে। তনয়া ছোটার জন্য মোচড়ামুচড়ি শুরু করেছে। ইস, ছাড়ুন তো, এই গরমের মধ্যে কেউ এইভাবে জড়িয়ে রাখে নাকি? তেহরাব বাঁকা হাসে। হাসকি স্বরে বলে, তবে খুলে ফেল। তনয়া চোখ বড় বড় হয়ে যায়। খুলে ফেলবো মানে? তুই তো বললি গরম লাগছে, তোর জামা কাপড় খুলে ফেল। তনয়া তেহরাবকে ধাক্কা দেয়, তবে তেহরাব ছাড়ে না। তনয়া ঠোঁট উল্টে বলে, দেখুন। দেখার জন্য তো বসে আছে, খোল দেখি। তনয়ার কান গরম হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে কান চেপে ধরলো 2 হাতে। চোখ নামিয়ে বলে, আপনার মুখটা বন্ধ করুন প্লিজ। তেহরাব তনয়ার গলায় কামড় বসিয়ে দেয়। তনয়া চিৎকার দিয়ে ওঠে। চিৎকারের শব্দটা একটু বেশি জোরে ছিল। তেহরাব দ্রুত তনয়ার মুখে হাত রাখে। এই চুপ, এত জোরে চিল্লাচ্ছিস কেন? এই সুযোগে তনয়া উঠে বসে। নাক টেনে বলে, থাকুন আপনি, আমি বাবার বাড়ি গিয়ে 1 মাস থাকবো। তনয়া দরজায় হাত দেওয়ার সাথে সাথে তেহরাব তনয়ার হাত ধরে ফেলে। তনয়াকে দরজার সাথে চেপে ধরে বলে, আহা, আমাকে ভয় দেখাচ্ছিস? তোকে তো তবে যেতেই দেব না। তনয়া মুখ ভাঙায়। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ কানে আসে দুজনের। সাথে একটি কণ্ঠস্বর, ওই আপু, তোমাদেরকে খেতে ডাকছে আম্মু। তেহরাব বিরক্তিতে দত্তে দাঁত চেপে বিড়বিড় করে, শালি, তুই জ্ঞান ভুলছো মেট্রে নিচ্ছিস।
তনয়া দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। যাওয়ার পথে তেহরাবকে বলে, খেতে আসুন। তেহরাব মুখ গোমড়া করে বিছানায় শুয়ে পড়ে। আমার মতো একটা ভদ্র শান্ত শিষ্ট স্বামী পেয়েছিলে বলে বিয়ের 1 মাস হয়ে গেছে, তবুও বাসর করনি। অন্য কেউ হলে? তেহরাব থেমে যায়, উঠে বসে বিছানায়। রাগ হচ্ছে তার, নিজেকে নিজে ধমক দিয়ে বলে, শালা তুই ভাবলি কি করে তনয়কে অন্যকে বিয়ে করবে? তোর ভাবনা এক বালতি মরিচের গুঁড়া মেশানো হোক। বিছানা থেকে লাফ দিয়ে নামে তেহরাব। বাঁকা হেসে কাবার থেকে কিছু একটা বের করে নিজের পকেটে ভরে নেয়। ক্রূর হাসে, ঠোঁট কামড়ে বলে, Get ready, darling. Tonight is going to be special. It will be painful. And I mean it, babe. মনমরা হয়ে বেলকনিতে বসে আছে তনয়া। কোথায় ভেবেছিল এতগুলো দিন পরে নিজের বাড়িতে যাবে, আজকে অঘটন ঘটতে হলো। ওই যে দুপুরে সবাই খেতে বসেছিল, এমন সময় শফিকের ফোনে কল আসে। কলটা দিয়েছিল তানিয়া। তনয়ার মামা অ্যাক্সিডেন্ট করেছে, খুব খারাপ অবস্থা। কি করবে না করবে ভেবে না পেয়ে তৎক্ষণাৎ তানহাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় তারা। তনয়া তখন ঘরেই ছিল। নিচে এসে সবটা শুনে তেহরাবের মুখে একদিকে মামার জন্য খারাপ লাগছে, আরেকদিকে বাড়িতে না যেতে পেরে সিগারেটে ধোয়া নাক দিয়ে প্রবেশ করা মাত্রই নিজের বিরক্তিটা আরেকটু বাড়ল। পাশ ফিরে দেখলো তেহরাব দাঁড়িয়ে আছে। তনয়া কিছু না বলে চুপচাপ বসে রইল। তেহরাব তনয়ার সামনে এসে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো, সিগারেটে টান দিয়ে বলল, রেডি হয়ে নে, তোর মামাকে দেখতে যাব। তনয়া চমকায়, তাকায় তেহরাবের দিকে। এভাবে তাকিয়ে না থেকে দ্রুত রেডি হয়ে নে। দেখো আসি। এখন মানিকগঞ্জ যাব? তনয়ের প্রশ্নে তেহরাব সিগারেটটা ফেলে দিল নিচে, মুখে বলল, এখন সময় নষ্ট না করে দ্রুত যা। তনয়া দ্রুত দৌড় লাগালো রুমে। তেহরাব নিচে আসলো, তাসলিমাকে বলল তারা মানিকগঞ্জ যাবে। তিনি অমত করলেন না। ইতিমধ্যে তনয়া রেডি হয়ে নিচে এসেছে। একটি নীল রঙের পাতলা গাউন ও মাথায় ওড়না জড়িয়ে তনয়া নিচে আসে। তেহরাব এক পলক তনয়ের দিকে তাকিয়ে বাইরে চলে আসে। তনয়া তাসলিমাকে বলে বেরিয়ে আসে। তেহরাব বাইক নিয়ে অপেক্ষা করছে। তনয়া উঠে বসলো। 3 ঘন্টার পথ পাড়ি দিয়ে তারা পৌঁছালো হাসপাতালে। তনয়ার মামা এখন অপারেশন থিয়েটারে। তার বুকের 4টি হাড় ভেঙে গেছে, সাথে পায়ের অবস্থাও খারাপ। তানিয়া সহ তনয়ার খালা মামি সকলেই এখানে উপস্থিত। সবাই কান্নাকাটি করছে। এসব দেখে আরো বেশি খারাপ লাগছে তনয়ার। তারও কান্না পাচ্ছে। বিষয়টা লক্ষ্য করলো তেহরাব। শফিককে বলে তনয়াকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লো। তনয়াকে নিয়ে নিচে এসে বসলো তেহরাব। মন খারাপ করে থাকিস না, দুর্ঘটনা তো বলে কেউ আসে না, তাই না? তনয়া কিছু বলে না। আধার নেমেছে চারিদিকে, আকাশটাও মেঘলা। এবার যাওয়া উচিত, না হলে বেশি রাত হয়ে যাবে। তনয়ার কথায় তেহরাব ও আকাশের দিকে তাকায়। আসলে এখন যাওয়া উচিত। তেহরাব তনয়ার হাতে হাত রাখে। কিছু মনে করিস না প্লিজ, তো কিভাবে দেখতে আমার যে ভালো লাগে না। তনয়া তেহরাবের দিকে তাকায়, বড় করে শ্বাস ফেলে মৃদু হাসে। তেহরাবও চলে আসে, আবারও চেপে বসে দুজনে বাইকে। কিছু দূর আসতেই তেহরাব রাস্তা পাল্টে অন্যদিকে মোড় নিল। তনয়া কপাল কুঁচকাল। এদিকে কই যাচ্ছেন? তেহরাব বাইক চালানোর দিকে মনোযোগ দিয়েই বলল, গেলেই দেখতে পারবি। তনয়া আর কথা বাড়ায় না। আবারও 1 ঘন্টা জার্নির পর বাইক থামলো একটি জায়গায়। সামনে একটি ঘাট বাঁধানো লেক, তার পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘর, যার চারপাশে রঙিন বাতি। রঙিন আলো পানিতে প্রতিফলিত হচ্ছে, সাথে ঠান্ডা বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ। তনয়ের ঠোঁট আপনা আপনি প্রসারিত হলো। এবার নাম, বসে থাকবি নাকি? তনয়ার ঘোর কাটে। দ্রুত বাইক থেকে নেমে লেকের সিঁড়িতে গিয়ে দাঁড়ালো। তেহরা বাইকের উপরেই বসে রইল। তনয়াকে উদ্দেশ্য করে বলল, কেমন লাগছে? তনয়া এক গাল হেসে তেহরাবের দিকে তাকায়, চারপাশটা আরেকবার দেখে নেয়। অনেক বেশি সুন্দর, নিরিবিলি পরিবেশ। তনয়া দুহাত মেলে দেয়। এমন সময় মেঘ ডাকে, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। তনয়া চলে আসতে চাইলে তেহরাব আগে নেয় বসে থেকেই বলে, চাইলেই ভিজতে পারিস, যত ইচ্ছা। তনয়া পুনরায় হাসে। এই লোকটা কি মন পড়তে জানে? না হলে এসে জানলো কি করে যে এখন তার ভিজতে ইচ্ছে করছে? তনয়ার খুব শখ ছিল এমন একটি লেক, এমন একটি কুড়ে ঘরের সামনে সে ভিজবে। তেহরাব জানলো কি করে? তনয়া হুট করে পেছনে তাকালো। এটা কার বাড়ি? তেহরাব বুকে হাত গুজে মুগ্ধকর দৃষ্টিতে তনয়ার দিকে তাকিয়ে আছে। একটা সময় দাদার শখের বাড়ি ছিল, মাঝে মাঝে এখানে ঘুরতে আসতো। আপাতত এটা তোর আমার বাড়ি। তনয়া অবাক হয়। তার মানে আশেপাশে যা কিছু আছে সব পুরনো।
তনয়া আরো দুটো সিঁড়ি নামলো। আস্তে আস্তে বৃষ্টির গতি বাড়ছে। বৃষ্টির পানিগুলো তনয়ার সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। তনয়া খেয়ালই নেই কখন যে তার ওড়না তার মাথা থেকে নেমে গিয়ে চুলগুলো উন্মুক্ত হয়ে গিয়েছে। তনয়া তেহরাবের দিকে ঘুরে তাকালো। অনেকটা দূরেই বসে আছে সে, যেখানে মাথার উপর ছনে তৈরি ছাদ, যার দরুন তেহরাব ভিজছে না। আপনিও আসুন না, একসাথে ভিজি। তেহরাবকে কিছু বলতে না দেখে সে আবারও নিজের মতো ভিজতে লাগলো। এদিকে তেহরাবের যে মনটা অস্থির হয়ে উঠছে, শ্বাস প্রশ্বাস গাঢ় হয়ে উঠছে। সামনে থাকা নারীটিকে ছুঁয়ে দেখার লোভ যে তার মনকে অস্থির করে তুলছে। তেহরাব শুকনো ঢোক গিলিয়ে চোখ সরিয়ে নেয় তনয়ের দিক থেকে। ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে উল্টো দিক হয়ে দাঁড়ায়। বাইকে হাত রেখে ভর দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নেয়। মনে মনে নিজেকে শাসায়, কিন্তু তাতে লাভ কি হবে? মেয়েটা তার ভালোবাসার পূর্ণতা, তার একান্ত ব্যক্তিগত নারী, দলিলকৃত সম্পত্তি। তার তো হক আছে মেয়ের ওপর। নিজেকে কেন বারবার আটকাবে? তেহরাব বিস্মিত হাসলো। পকেট থেকে ফোনটা বের করে তৎক্ষণাৎ কাউকে কল করলো। কিছু সময় পর রিসিভ হলো। চাচা, তুমি গেটের বাইরে থেকে তালা দিয়ে নিজের বাড়ি চলে যাও। আজ আমরা এখানেই থাকবো। তেহরাবের কথায় লোকটা হ্যাঁ বলে কল কেটে দেয়। তেহরাব ফোনটা বাইকের ওপর রেখে আবারও সামনের দিকে তাকায়। তনয়া লেকের পানিতে পা ডুবিয়ে বসে আছে। অন্য সময় হলে কখনোই পারত না। তেহরাব আছে বলে হয়তো এতটা সাহস পাচ্ছে। তেহরাব আবারও শুকনো ঢোক গিলল। এই মেয়ে আস্ত একটা বিষ, যে বিষ স্ব ইচ্ছায় গ্রহণ করা যায়। তেহরাব অনুভব করলো তার শরীর কাঁপছে। এই মেয়েকে তা চাই, এক্ষুনি চাই। তেহরাব এক পা করে লেকের কাছে আসে। সেও বৃষ্টিতে ভিজে গেল মুহূর্তেই। ওপর থেকে ডাক দিল তনয়াকে। তনয়া। তনয়া পেছনে তাকালো। তেহরাবকে ভিজতে দেখে তনয়া হাসি মুখে উঠে দাঁড়ালো। উঠে আসলো উপরে। তেহরাবের হাত ধরে টেনে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলল, চলুন নিচে চলুন। তেহরাব নড়ল না, উল্টো তনয়াকে টেনে নিজের সামনে দাঁড় করালো। তনয়া ভরকে গেল। হাসি মুখটা তৎক্ষণাৎ চুপসে গেল তেহরাবের নেশালো দৃষ্টি দেখে। তেহরাবের ঠোঁট জোড়া কাঁপছে, অতিরিক্ত উত্তেজনায় হয়তো। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ভারী ধরে আসা গলায় প্রশ্ন করলো, পিরিয়ড শেষ হয়েছে? তনয়া ফ্রুকুচকায়। তেহরাবের কণ্ঠস্বরে সে কেঁপে উঠছে, কেমন অদ্ভুত মাদকতা গম্ভীর। তনয়া নিজেও শুকনো ঢোক গিল, মাথা নাড়ল উপর নিচ। কবে? তেহরাবের প্রশ্নেই তনয়া চোখ নামিয়ে নেয়। আমতা আমতা করে বলে, কালকে আগের দিন। ব্যাস, আর কিছু বলার সুযোগ দিল না তেহরাব। কোলে তুলে নিল তনয়াকে। তনয়া ভয় পেয়ে যায়, আঁকড়ে ধরে তেহরাবের গলা। তেহরাবের অস্থিরতা তনয়াও টের পাচ্ছে। তার হৃদস্পন্দনের ওঠানামাতেই তেহরাব সোজা এসে তনয়াকে ঘরের সামনে আনে, কিন্তু দরজায় তো তালা। এখন কি হবে? মাথায় রক্ত চড়ে গেল তেহরাবের। শিট, বল চাবিটা হারিনি, এখন কি হবে? তেহরাবের উচ্চ কণ্ঠে তনয়া আবারও কেঁপে ওঠে, জড়িয়ে ধরে আরো শক্ত করে তেহরাবকে। তেহরাব একবার তনয়ার দিকে তাকায়, দুদিকে ঘাড় বাঁকিয়ে মনে মনে বিড়বিড় করে, জয় হয়ে যাক, আজ আমি ছাড়ছি না। তেহরাব তনয়াকে নামিয়ে দেয়। পাশ থেকে একটা ইট এনে তালাতে আঘাত করে। কিছু সময় 2-3 বার বাড়ি মারতেই তালা ভেঙে যায়। তেহরাব দ্রুত দরজা খুলে তনয়াকে নিয়ে ভেতরে আসে। তেহরাব লাইট জ্বালিয়ে দেয় ঘরের ভেতরে একটি বিছানা ও প্রয়োজনীয় কয়েকটি জিনিসপত্র। খট করে দরজা লাগানোর শব্দে তনয়ের ঘোর কাটে, তাকায় তেহরাবের দিকে। আপনি ঠিক আছেন? তেহরাব একদম তনয়ের সামনে এসে দাঁড়ায়। তনয়কে টেনে নিজের কাছে নিয়ে আসে। তনয়ের ডান হাত নিয়ে নিজের বুকে রাখে। একদম ঠিক নেই আমি, একদম না। এক্ষুনি তোকে দরকার তনয়া, আমার তোকে চাই। মানে? তেহরাব তনয়ের কোমরে হাত রেখে তনয়কে একটু উঁচু করে। বুঝতে পারছিস না? আমার ভেতরে চলা ঝড়ের তাণ্ডব তোকেই বন্ধ করতে হবে এই মুহূর্তে। তনয়ের গলা শুকিয়ে আসে। তার পেটের মাঝে হাজারটা প্রজাপতির ওড়াউড়ি। নিজেকে কিছুটা গুটিয়ে নেয় তনয়া। মাথা নিচু করে বলে, কিন্তু। কোনো কিন্তু না শোনা, আমি আর পারছি না, আটকাস না আমাকে। তনয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তনয়া ঠোঁট জোড়া দখল করে নেয়। এক হাত দিয়ে তনয়ার চুল খামচে ধরল, আরেক হাত দিয়ে তনয়ার 2 হাত পেছনে চেপে ধরল। তনয়াকে ছটফট করার কোনো সুযোগ বা পথ কোনোটাই অবশিষ্ট রাখল না। তনয়ার শ্বাস বন্ধ হয়ে আসছে। তেহরাব তাকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে তার শ্বাস নেওয়াও কষ্টকর, সাথে ঠোঁট জোড়া অক্ষত রাখছে না। তনয়ার ভয় হচ্ছে। এই তেহরাবকে তার কাছে ভীষণ ভয় করছে, কান্না পাচ্ছে।
তেহরাব তনয়ার ঠোঁট ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো, এক টানে ওড়না ছুঁড়ে ফেলল। শুনুন না, এখানে না প্লিজ, বাড়ি। তেহরাব তনয়ার গাল চেপে ধরল, ঠোঁট কামড়ে বলল, একটা কথাও বলবি না, কোনো কথা আমি আজ শুনবো না। তেহরাব তনয়ার জামা চেনে হাত দিতেই তনয়া শব্দ করে কেঁদে ফেলল। তার যে সত্যিই ভয় করছে, তাতে কি? তেহরাব আজ চাইলেও তনয়ের থেকে দূরে সরতে পারবে না। তনয়কে পেছন ঘুরিয়ে জামা চেনটা খুলে ফেলল, গলাটা কাঁধের নিচে নামিয়ে কাঁধে চুমু খেলো বার কয়েক। এতেও যেন মন ভরল না তেহরাবের। সে চাইছে তনয়কে ক্ষতবিক্ষত করে ফেলতে, তাই করল। গলা ঘাড় সম্পূর্ণ জায়গায় নিজের দাঁতে চিহ্ন বসিয়ে দিল। তনয়া ব্যথায় আর্তনাদ করে উঠছে। তেহরাব ভাই প্লিজ ছাড়ুন, আমার ভয় করছে। তেহরাব রেগে যায়, কিসে ছাড়ুন ছাড়ুন লাগিয়ে দিয়েছে। ওই, তোকে শোকেসে সাজিয়ে রাখার জন্য বিয়ে করেছে? তোর বুঝতে কেন পারছিস না? আমি সহ্য করতে পারছি না। শেষ কথাগুলো অসহায় স্বরে বলে তেহরাব। তনয়ার শরীর কাঁপছে। বাড়ি যাই চলুন, এখানে না। বাড়ি আর এখানে পার্থক্য কি? ওখানেও খাট আছে, বাড়িতেও সেই খাটই আছে। তোর জন্য আলাদা করে সাজিয়ে রেখে আসেনি। নে, এবার চুপ কর জান, একটু রহম কর প্লিজ। তেহরাব তনয়কে বিছানায় ফেলে দিল ধাক্কা দিয়ে, নিজে উঠে বসলো তনয়ের ওপর। তনয়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে মাথার উপর চেপে ধরল। আমার ভয় করছে তেহরাব ভাই, প্লিজ। আর কিছু বলার আগেই তেহরাব তনয়ার গাল চেপে ধরল, ধমক দিয়ে বলল, শাট আপ তনয়া, কিসের ভয় ভয় করছিস? তোর কোন কারে ভয় আমি? তেহরাব বলে ডাক। তেহরাব বল। ধমক খেয়ে চুপ হয়ে যায় তনয়া, ফুপিয়ে ফুপিয়ে বলে, তেহরাব। তেহরাব বাঁকা হাসে, তাকায় তনয়ের বুকের দিকে। এই তো গুড গার্ল, এভাবেই সবসময় আমার কথা শুনে চলবি। বাই দ্য ওয়ে, তুই আমাকে চাস না? একটুও না? তনয়া চোখ বন্ধ করে নেয়, লোকটা তাকে লজ্জায় ফেলছে। তেহরাব ঠোঁট গোল করে শ্বাস ছাড়লো। না, এভাবে হবে না, এই মেয়েকে তার মতো করেই বোঝাতে হবে। তেহরাব তনয়ের কপালে কপাল ঠেকায়। জান, কেন এমন করিস? এই একটা মাস আমি কি করেছিলাম তুই জানিস? আর কত অপেক্ষা করাবি? তেহরাবে নরম কণ্ঠ, তনয়া চোখ বন্ধ রেখেই বলে, ভয় করে আমার। তেহরাব সরে এসে চুমু খায় তনয়ার বুকের মধ্যখানে, হাসকি স্বরে বলে, ভয়? কিসের ভয়? জাস্ট ফিল ইট বেব। তেহরাব এক এক করে নিজের শার্টের বোতাম খুলছে। তনয়া তাকায় তেহরাবের দিকে, তার শরীর যে মৃগীরোগীর মতো কাঁপছে। তেহরাব নিজের শার্টটা ছুঁড়ে মারল নিচে, তনয়ের মুখের কাছে মুখ এনে বলল, তাকা আমার দিকে, তুই চাস না আমায়? তনয়া শান্ত হয়ে তেহরাবের দিকে তাকায়। সে তো চায় তেহরাবকে, সেও চায় তেহরাবের অধিকার তাকে বুঝিয়ে দিতে, কিন্তু তার যে ভয় করে। কি হলো বল। তনয়া হালকা মাথা নাড়ে। তেহরাবের অধরে ফুটে উঠল কিঞ্চিত হাসির রেখা। তেহরাব ক্রুর হাসে, পকেট থেকে প্যাকেটটি বের করে তনয়ার হাতে দেয়। তনয়ার চোয়াল ঝুলে পড়ে। তার মানে লোকটা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। আপনি প্ল্যান করে আমায় এখানে এনেছেন? ধরে নে তাই। আর প্ল্যানের কি আছে? তুই আমার প্রেমিকা না, যে ভুজুং ভজুং বুঝিয়ে নিয়ে আসতে হবে। তুই আমার বিয়ে করা বউ। তনয় দ্রুত হাত দিয়ে মুখ ঢেকে নেয়। এই লোকটা সত্যিই নির্লজ্জ। তেহরাব ঠোঁট কামড়ে হাসে। আমার কিচ্ছু করার নেই শোনা, আজকের রাতটা না হয় তুই আমার জন্যই কাঁদ। শুধু আজ না, এখন থেকে প্রতিটা রাতই তোকে কাঁদতে হবে। তনয়ার কথা আটকে গেছে গলায়। এই ছেলে তাকে আরো ভয় পাইয়ে দিচ্ছে। লজ্জা, ভয়, উত্তেজনা সব মিলিয়ে মিশ্র অনুভূতি তনয়াকে শ্বাস প্রশ্বাস ভারী করে তুলছে। আগে জানলে কখনোই এখানে আসতো না সে। লোকটা চরম লেভেলের অসভ্য। ক্যান আই মেক ইউ মাইন? তেহরাব তনয়ার মুখ থেকে হাত সরায়, তনয়ার কানে লতিতে ঠোঁট ছোঁয়ায়, ফিসফিসিয়ে আবারও বলে, জাস্ট ফিল মাই প্রেজেন্স, ইট উইল বি পেইনফুল বাট দেয়ার ইজ নো এসকেপ ফর ইউ, আই লাভ ইউ। তেহরাব তনয়ার অধর জোড়া আবারও আঁকড়ে ধরল, তনয়াকে মিশিয়ে নিল নিজের সাথে। তনয়া তৎক্ষণাৎ তেহরাবের চুল খামচে ধরল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ক্ষত বিক্ষত করে দিচ্ছে তেহরাবের উন্মুক্ত পিঠ নিজের নখের আঁচড়ে। তেহরাবও আটকালো না। কিছু আঘাত, কিছু পূর্ণতা চিহ্ন। এই রাত তাদের, এই পূর্ণিমার চন্দ্র তাদের, প্রতিটা মুহূর্ত তাদের। জান, একবার ভালোবাসে বল। অতিরিক্ত উত্তেজনা ও যন্ত্রণার কারণে তনয়ার মুখ দিয়ে শব্দই বের হচ্ছে না। অনেক কষ্টে কান্না আটকে রেখেছে। আর এদিকে তেহরাব কিনা বলছে ভালোবাসি বলতে। একবার বল
প্লিজ? তনয়া আরো শক্ত করে তেহরাবের চুল আঁকড়ে ধরে আসা গলায় বলে, ভালোবাসি। সাথে সাথে আবারও তেহরাব তনয়ার অধর আঁকড়ে ধরে। আজ সে তার জীবনের সবচেয়ে বেশি আনন্দিত। তার এলোকেশি তাকে ভালোবাসে। মেয়েটা তাকে বলেছে, এই যে তার ভালোবাসায় তার এলোকেশির চোখ অশ্রুসিক্ত করছে, এটাও তেহরাবের কাছে বড় পাওয়া। তার তনয়া শুধু তার। তেহরাব মনে মনে বিড়বিড়ালো, তোকে যতবার আমি ছুঁয়ে দেব ততবার তুই ক্ষত বিক্ষত হবি, কারণ তুই আমার একমাত্র দুর্বলতা, আর আমার স্পর্শ তোর দুর্বলতা। ভালোবাসে, আর এই ভালোবাসা কষ্ট করে হলেও তোর, শুধুই তোর। অতঃপর আজ রাত তাদের মিলন রাত্রি। একে অপরকে এক নতুন ভাবে অনুভব করছে দুজনে। এক স্বর্গীয় সুখময় বৃষ্টিময় রাত তাদের মিলনের সাক্ষী হয়ে রইল। প্রতিটি স্পর্শে মিশে আছে এক আকাশ পরিমাণ ভালোবাসা, একে অপরের প্রতি আস্থা, নতুন সূচনার গল্প। ভোরের মৃদু আলো ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দিয়েছে। হালকা কমলা আভা ছড়িয়ে পড়েছে আকাশে। শিশির ভেজা পাতায় রোদের সোনালি ছোঁয়া, পাখির মৃদু ডাক, সব মিলিয়ে নতুন একটি দিনের সূচনা। টিপ টিপ করে চোখ খুলে তাকায় তনয়া। মাথাটা অসহ্যকর যন্ত্রণা করছে। চোখ খুলতেই অনুভব করলো সে তেহরাবের বুকের সাথে মিশে আছে। একটু সরে আসলো তনয়া। চাদর দিয়ে নিজেকে ঢেকে উঠে দাঁড়ালো। সারা শরীর ব্যথা। অসহায় মুখ করে তনয়া তাকালো তেহরাবের ঘুমন্ত মুখের দিকে। কি শান্তিতে ঘুমোচ্ছে দেখো। তনয়া এদিক ওদিক তাকালো। তার ফ্রেশ হতে হবে, কিন্তু ওয়াশরুম কোথায়? আর জামা কাপড়ই বা কোথায় পাবে? আবারও বিছানায় বসে পড়ল। নিজে লম্বা চুলগুলো সারা শরীর ছড়িয়ে আছে। পেটে কোনো কিছু স্পর্শ পেতেই চমকায় তনয়া। ঘুরে দেখে তেহরাব তার দিকেই তাকিয়ে আছে ঘুম ঘুম চোখে। তনয়া চোখ নামিয়ে নেয়। ভীষণ লজ্জা করছে তার। উঠলি কেন? আর একটু ঘুমা। আমার তো আরো ঘুম পাচ্ছে। সারা রাত একটু ঘুমাতে দিস নি তুই। তনয়া ভ্রু কুঁচকায়। সে ঘুমাতে দেয়নি? কি মিথ্যুক লোক রে বাবা। তনয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তেহরাব উঠে বসে। তনয়া তাকায় তার দিকে। বাহুতে পিঠে অসংখ্য নখের আঁচড়। তনয়ার অনুশোচনা হচ্ছে। ইস, অজান্তে এভাবে আঘাত করে বসলো সে। ড্রেস পরে নে, বাড়ি যাব। তনয়ার ঘোর ভাঙে। ড্রেস পরবো মানে? গোসল করব না? তেহরাব বিছানা থেকে নেমে মেঝে থেকে নিজের শার্টটা তুলে গায়ে জড়ায়। বোতাম লাগাতে লাগাতে বলে, বাড়ি গিয়ে করিস, জলদি কর। আমি এইভাবে বাড়ি যাব? ছি না। তেহরাব ভ্রু কুঁচকায়। ছি করার মতো কি হলো? এখানে ওয়াশরুম নেই, আর ড্রেসও নেই। জলদি ড্রেস পরে নে এগুলো। তনয়া বুঝলো বিষয়টা, কিন্তু এভাবেও যে তার অস্বস্তি হচ্ছে। কিছু না বলে জামাটা হাতে তুলে নিয়ে তেহরাবের দিকে তাকালো। আপনি বাইরে যান, আমি চেঞ্জ করে আসছি। তেহরাব যেন তনয়ের কথা শুনলো না। উল্টো গিয়ে বিছানায় গিয়ে বসলো। তনয়া চোখ মুখ কুঁচকে তাকিয়ে তার কর্মকাণ্ড দেখছে। কি হলো? বাইরে যান। পারবো না। তেহরাবের সাদা সিধা জবাব। তনয়া বিরক্তি নিয়ে বলে, পারবেন না মানে? আমি চেঞ্জ করবো তো। তেহরাব তনয়ের পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করলো। ভাবলেশীন ভাবে বলল, তো কর, আমি না করেছি নাকি? তনয়া আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। আপনার সামনে চেঞ্জ করবো নাকি আমি? হ্যাঁ অবশ্যই, সমস্যা কি? এমনিতেও তোর শরীরে এমন কোনো জায়গা অবশিষ্ট নেই যা আমি ছুঁয়ে দেখিনি। এত লজ্জা কিসের? তনয়া পেছন ঘুরে দাঁড়ালো। মনে মনে বিড়বিড়ালো, অসভ্য লোক। নে জলদি কর, সময় নেই। তনয়া ওভাবে দাঁড়িয়ে থেকেই বলে, প্লিজ যান না। তেহরাব হাই তুলল। আরো খুঁটি গেড়ে বসলো যেন। যাচ্ছি না, আমার সামনে যা করার কর। তনয়া ঠোঁট উল্টায়। লজ্জায় কান্না পাচ্ছে তার। এমন সময় রিংটোনের শব্দ ভেসে আসে তাদের কানে। তেহরাবের ফোন বাজছে। তেহরাব বিরক্তি নিয়ে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে মায়ের নাম্বার দেখে দীর্ঘশ্বাস ফেলে সে। বিড়বিড় করে বলে, এত সুন্দর একটা দৃশ্য মিস করিয়ে দিলে। তেহরাব উঠে দাঁড়ালো। জলদি চেঞ্জ করে বাইরে আয়। তেহরাব দরজা খুলে চলে গেল। তনয়া হাঁপ ছেড়ে বাঁচল। লোকটা চরম মাত্রায় নির্লজ্জ। তনয়া দ্রুত ড্রেস পরে নেয়। চুলগুলো খোপা করে ওড়না পেঁচিয়ে বেরিয়ে আসে। তেহরাব বাইকের সামনে দাঁড়িয়ে আছে, কানে ফোন। তনয়া দাঁড়িয়ে পড়লো। হাঁটতে পারছে না সে। পেটে প্রচুর ব্যথা করছে, যেন নাড়ি ভুঁড়ি জট পাকিয়ে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর চেষ্টা করছে সে। এক হাত দিয়ে পেট চেপে ধরল। তেহরাব ফোন রেখে পেছনে ঘুরতেই দেখে কিছুটা সামনেই তনয়া দাঁড়িয়ে আছে। তনয়াকে দেখে তেহরাবের স্বাভাবিক লাগলো না। দৌড়ে গেল তার কাছে। তনয়াকে এক হাতে জড়িয়ে নিল। কি হচ্ছে তোর? ঠিক আছিস তো?
তনয়া অসহায় ব্যথাতুর দৃষ্টিতে তেহরাবের দিকে তাকায়। পেট ব্যথা করছে আমার, অনেক বেশি।